আকাশ ভরা নীরবতা। 1000 ফুট ওপরে উঠছে এক যাত্রীবাহী প্লেন। যাত্রীদের কারো ধারণাও নেই এই প্লেন আছে এমন এক মা যে নিজের ছোট সন্তানকে বাঁচাতে লড়বে। মানুষের সাথে না, বরং এমন এক অন্ধকার শক্তির বিরুদ্ধে যাকে থামানো প্রায় অসম্ভব। আজকে আমরা দেখব এক ভয়ঙ্কর রাতের গল্প, যেখানে প্লেন হাইজ্যাক থেকে শুরু করে বিশ্বাসঘাতকতা আর অমানবিক শক্তি মিলেমিশে সৃষ্টি করেছে রক্তে ভেজা দুঃস্বপ্ন। এক্সপ্লেইন বাই ডার্ক স্টোরি। একটা শান্ত রাত, জার্মানি থেকে নিউ ইয়র্কগামী একটি লং ডিস্টেন্স ফ্লাইট আকাশে উঠছে। প্লেনে যাত্রীদের ভিড়ে আছে এক মা নাদিয়া আর তার ছোট ছেলে এলিয়াস। তাদের এই যাত্রার পিছনে লুকিয়ে আছে এমন এক গোপন অতীত যা কেউ কল্পনা করতে পারবে না। কিন্তু আকাশের মাঝপথে হঠাৎ শুরু হয় এমন এক দুঃস্বপ্ন, যা শুধু হাইজ্যাক না, বরং আরো অপ্রত্যাশিত কিছু। গল্প শুরু হয় স্কটল্যান্ডের এক সামরিক এয়ারবেসে। রাতের অন্ধকারে হঠাৎ জরুরি অবতরণ করে একটি যাত্রীবাহী প্লেন। সেনারা ইতিমধ্যে সর্বোচ্চ সতর্কতায় প্রস্তুত। প্লেনের চারপাশ ঘিরে তারা অপেক্ষা করছে ভেতরে আসলে কি ঘটেছে তা জানার জন্য। প্লেন থামতেই ককপিটের দিকে চোখ পড়ে কমান্ডারের। তিনি দেখতে পান একজন পুরুষ যেখানে বসে রয়েছে। কে সে? যাত্রী নাকি হাইজ্যাকারদের একজন? তারা তাকে কল করে কথা বলার চেষ্টা করে। লোকটি নিজের নির্দোষিতা দাবি করে, কিন্তু পরিস্থিতি দেখে কমান্ডারের মোটেও বিশ্বাসযোগ্য মনে হয় না। ঠিক তখনই নিচের কার্গো দরজা দিয়ে বেরিয়ে আসে ছোট্ট এলিয়াস। কাঁপা কণ্ঠ, চোখে আতঙ্ক। তাকে জিজ্ঞাসা করা হলেও সে কোনো কথা বলতে পারে না। আর এখান থেকে গল্প চলে যায় অতীতে, ঠিক সেই প্লেনের ভেতরে কি হয়েছিল। এয়ারপোর্টের লাউঞ্জে বসে আছেন নাদিয়া। তিনি এবং এলিয়াস নিউ ইয়র্ক যাচ্ছেন। নাদিয়া চোখে কালো চশমা আর মাথায় স্কার্ফ পরে মুখ ঢেকে রেখেছেন। মূল কারণ তিনি লিউকেমিয়ায় আক্রান্ত। নিউ ইয়র্কে বিশেষায়িত চিকিৎসার জন্যই তাদের এই যাত্রা। ডাক্তারদের সাথে ভিডিও কলে আলাপ করে তিনি সব ঠিকঠাক করে নিয়েছেন। এয়ারপোর্টে তখন এলিয়াস বেশ একা। এই সময় একজন সদালাপী ভদ্রলোক ফারিদ এলিয়াসকে সাহায্য করে। কথা বলতে বলতে দুজনের পরিচয় ঘনিষ্ঠ হয়ে ওঠে। এখানে জানা যায় ফারিদও একই ফ্লাইটে ভ্রমণ করবে। নাদিয়া তখন ঔষধ আনতে যায়, কিন্তু ঔষধ খাওয়ার পর তার শরীর হঠাৎ এক অদ্ভুত পরিবর্তন দেখা যায়। মুখে ব্যথা, চোখ লাল, দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হয়ে যাচ্ছে, যেন কোনো ভেতরে কিছু বেরিয়ে আসতে চাচ্ছে। এরপর তারা ফ্লাইটে ওঠে। আকাশে উঠতে শুরু করে প্লেন। রাত বাড়তেই যাত্রীরা ঘুমিয়ে পড়ে। হঠাৎ অদ্ভুত শব্দে সবাই চমকে ওঠে। এয়ার মার্শালরা ঘটনাস্থলে ছুটে যায়, কিন্তু জানে না এটা ছিল ভয়ঙ্কর ফাঁদ। সন্ত্রাসীরা তাদের দুজন এয়ার মার্শালদের নির্মমভাবে হত্যা করে প্লেন পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। হাইজ্যাকারদের দলে আছে 8 বল, এক অদ্ভুত মানসিকতার সহকারী। বাস্টিয়েন প্লেনের কো পাইলট, আর নেতা বার্গ। বাস্টিয়েন আগেই মূল পাইলটকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলেছে, আর প্লেন এখন অটো পাইলট দিয়েছে। ব্ল্যাক বক্স নিষ্ক্রিয় করে রেখেছে যাতে রেডারে তাদের অবস্থান মুছে যায়। বার্গ সবার সামনে ঘোষণা করে, এই প্লেন এখন আমাদের, মুক্তিপণ দিলে তোমরা বাঁচতে পারবে। যাত্রীরা আতঙ্কে একে অন্যকে জড়িয়ে ধরে। ঠিক তখনই 8 বলের হাতে লেগে থাকা রক্ত দেখে নাদিয়ার ভেতরে অন্ধকার রূপ জেগে ওঠে। তার আচরণ অদ্ভুত হয়ে যায়। এদিকে এলিয়াস ভয় পেয়ে প্লেনের ভেতরে লুকাতে থাকে, আর নাদিয়া তাকে খুঁজে বেড়ায়। দুর্ভাগ্যবশত নাদিয়া ধরা পড়ে নিষ্ঠুর 8 বলের হাতে। 8 বলের আদেশ না মানায় সে ক্ষিপ্ত হয়ে নাদিয়ার দিকে গুলি ছোড়ে। এলিয়াস দূর থেকে চিৎকার করে কাঁদতে থাকে। তার চোখের সামনে তার মাকে গুলিবিদ্ধ হতে দেখে সে ভেঙে পড়ে। গল্প এখানেই ফ্ল্যাশব্যাকে আরও গভীরে ঢুকে যায়। যখন এলিয়াস ছিল আরও ছোট, নাদিয়া, এলিয়াস আর তার স্বামী নিকোলাই ছুটি কাটাতে এক শান্ত জায়গায় যাচ্ছিলেন। হঠাৎ রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেলে সেখানে সাহায্য খুঁজতে এগিয়ে যায়। সময় কেটে যায়, কিন্তু তার স্বামী আর ফিরে আসে না। নাদিয়া এলিয়াসকে নিয়ে তার স্বামীকে খুঁজতে বের হয়। একটা নির্জন কটেজে ঢুকতেই সে দেখে ঘরের বাতাসই অস্বাভাবিকভাবে ভারী। ভেতরে আছে এক ভয়ানক চেহারার অচেনা মানুষ, রক্তে ভেজা চোখে অপ্রাকৃত জ্বালা। কিছু বোঝে ওঠার আগেই নাদিয়া আবিষ্কার করে নিকোলাই মেঝেতে পড়ে আছে, মৃত, ভয়ঙ্করভাবে রক্তাক্ত। হঠাৎ সেই অদ্ভুত মানুষটা জানালা ভেঙে ঢোকার চেষ্টা করে। সূর্যের আলো উঠতেই তার শরীর পুড়ে যেতে থাকে, এবং এক মুহূর্তে নাদিয়া বুঝে যায় সে একজন ভ্যাম্পায়ার। কিন্তু মৃত্যুর ঠিক আগেও সে নাদিয়াকেও কামড়ে দেয়। সেই রাতেই নাদিয়ার জীবন সম্পূর্ণ বদলে যায়। ধীরে ধীরে তার দেহে তৈরি হয় অমানবিক শক্তি, ক্ষুধা, দাঁত, তীব্র রক্তের আকাঙ্ক্ষা। নিউ ইয়র্কে তার লিউকেমিয়া চিকিৎসা আসলে ছিল তার ভ্যাম্পায়ার রূপ নিয়ন্ত্রণের চেষ্টা। এবার প্লেনে ফিরে দেখতে পায় নাদিয়ার শরীরে গুলি লেগেছে, কিন্তু সে মারা যায়নি। ভ্যাম্পায়ারের শরীর তাকে আবার জাগিয়ে তুলেছে। সে কার্গো সেকশনে নেমে পড়ে। সেখানে একটি কুকুর আর কয়েকজন সন্ত্রাসী রয়েছে। বেঁচে থাকতে হলে রক্ত দরকার।
সে নিজের অজান্তেই কুকুরটিকে হত্যা করে রক্তপান করে। এক সন্ত্রাসী ঘটনাটি দেখে ফেলে, নাদিয়া তাকে মেরে ফেলে এবং ঘটনাকে এমনভাবে সাজিয়ে দেয় যেন কুকুরটাই লোকটাকে কামড় দিয়েছে। এদিকে হাইজ্যাকাররা থেমে নেই। তারা সিদ্ধান্ত নেয় যাত্রীদের ওপর পুরো দায় চাপিয়ে প্লেন উড়িয়ে দেবে। সেখানে থাকা ফারিদ আর মোহাম্মদ দুই প্যাসেঞ্জারকে টেনে আলাদা কক্ষে নিয়ে যাওয়া হয়। আর এখানে বোঝা গেল হাইজ্যাকারদের উদ্দেশ্যে পুরো পরিস্থিতি ধর্মীয় সন্ত্রাসের রঙে রাগানো। তারা দুজনকে সামনে বসিয়ে আরবিতে লেখা একটি বিবৃতি পড়তে বলে। ফারিদ যেহেতু আরবি পড়তে জানে, সে বাধ্য হয়েই পড়ে, কিন্তু তার কণ্ঠে ভয়ের চাপা কাঁপুনি ছিল স্পষ্ট। হাইজ্যাকারদের একজন সেটা বুঝে ফেলতেই পাশের এক নিরীহ যাত্রী, যে আরবি জানতো না, তাকে গুলি করে ফেলে। তারপর ফারিদের পড়া অংশটা রেকর্ড করে রেখে দেয়। এদিকে নাদিয়া আবার এলিয়াসের কাছে ফিরে আসে। তখনও সেখানে কোনো সন্ত্রাসবাদী ঢোকেনি। সে বুঝতে পারে পরিস্থিতি সামাল দিতে হলে ফ্লাইটের দিক পরিবর্তন করতে হবে। তাই ফারিদ ও মোহাম্মদকে নিয়ে দ্রুত ককপিটের দিকে এগোতে থাকে, কারণ বিমান সম্পর্কিত প্রাথমিক জ্ঞান ওদের দুজনেরই ছিল। অন্যদিকে কার্গোতে পড়ে থাকা ছিন্ন বিচ্ছিন্ন দেহ দেখে সন্ত্রাসীরা বুঝে যায় এটা কোনো পশুর কামড় নয়, এটা নাদিয়ার কাজ। সিরিঞ্জের অবশিষ্টাংশ পেয়ে আরো নিশ্চিত হয় সে এখনো বেঁচে আছে। দ্রুত তারা ককপিটের দিকে ছুটে আসে, কিন্তু এসে দেখে দরজা লক। দরজা খুলে দিতে বললেও এলিয়াস ও নাদিয়া তা অস্বীকার করে। প্রতিশোধে তারা আরেক যাত্রীকে হত্যা করে এবং এবার একটি ছোট মেয়েকে ধরে টোপ বানিয়ে আনে। এতক্ষণ পর্যন্ত নিজেকে দমন করা নাদিয়ার মানবিকতা এবার মাথা তুলে দাঁড়ায়। দরজা খুলতেই সে বিধ্বস্ত রাগে বার্গের ওপর ঝাঁপিয়ে পড়ে, তার রক্ত শুষে নেয়। কিন্তু মুহূর্তেই বোঝা যায় বার্গ নিজের দেহেই ভ্যাম্পায়ারদের দাগ টেনে নিচ্ছে। সে পরিবর্তিত হতে শুরু করেছে। নাদিয়া জানতো বার্গ যদি সম্পূর্ণ ভ্যাম্পায়ার হয়ে যায়, পুরো প্লেনটা নরকে পরিণত হয়ে যাবে। তাই কঠোর সিদ্ধান্ত নিয়ে সে তাকে সেখানেই মেরে ফেলে। বাকি সন্ত্রাসীরা নাদিয়ার এই ভয়াবহ রূপ দেখে আতঙ্কে পালাতে শুরু করে। গল্প তখন আবার ফ্ল্যাশব্যাকে ফিরে যায়, সেই পুরনো ভাঙা ঘরে, যেখানে সবকিছুর সূচনা বয়স্ক লোকটা বলেছিল এই অভিশাপের উপায় নেই, আর নাদিয়াকে হত্যা করেই তার ছেলে হত্যার প্রতিশোধ নিতে চেয়েছিল। নাদিয়া কোনো রকমে বাঁচলেও শেষ পর্যন্ত তাকে মেরে দিয়ে সেই ঘরটি আগুনে পোড়ায়, হয়তো নিজের অস্তিত্ব মুছে ফেলতেই। এবার আমরা প্লেনে ফিরে আসি। এইটবল নাদিয়ার মেডিকেল প্রেসক্রিপশন থেকে সত্যিটা ধরে ফেলে। সে বুঝতে পারে নাদিয়া কোনো সাধারণ যাত্রী নয়, এক শক্তিশালী ভ্যাম্পায়ার। এদিকে এলিয়াস ককপিট থেকে বেরিয়ে আসে মায়ের খোঁজে। তখনই সুযোগ পেয়ে এইটবল ইউভি লাইট দিয়ে নাদিয়াকে কাবু করে ফেলে, কারণ ইউভি লাইট তার জন্য সূর্যের আলোর মতোই মারাত্মক। অচেতন নাদিয়া রক্ত নেয় সে, নিজেকে ভ্যাম্পায়ার পরিণত করার পরিকল্পনায়। এইটবল যখন নাদিয়াকে মারতে উদ্যত, এলিয়াস হাতে বন্দুক তোলে। এইটবল বলে, তোমার মা অনেক খারাপ, সে এই সমাজের জন্য খারাপ ফল বয়ে আনবে। কিন্তু এলিয়াস কোনো কথা শুনতে চায় না। আতঙ্কে তার গুলিতে প্লেনের জানালার কাঁচ ভেঙে যায়। এয়ার প্রেসারে নেমে এসে একজন ব্যবসায়ী যাত্রী গুরুতর আহত হয়। বাস্তিয়ান কোনো মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে এইটবল বুলেট প্রুফ গাড়ির ভেতরে লুকিয়ে নিজের রূপান্তরে সম্পূর্ণ করতে থাকে। নাদিয়া বুঝতে পেরে গাড়িটা পুড়িয়ে মারার চেষ্টা করে, কিন্তু এলার্ম বাজলে বাস্তিয়ান আগুন নেভায়। এইটবল বেঁচে যায়, আর বাকি সন্ত্রাসীরা গাড়ির ভেতর আধা রূপান্তরিত। তাকে দেখে ভয়ে জড়ো হলেও পরের মুহূর্তে সে একে একে তাদের কামড়ে ভ্যাম্পায়ারে পরিণত করে। বাস্তিয়ান পালাতে সক্ষম হলেও যাত্রীদের সামনে তাকাতেই ভয় চারদিকে ছড়িয়ে পড়ে। এইটবল যাত্রীদের আক্রমণ করে, ফারিদকেও মারতে যায়, কিন্তু তার ছেলে থামতে বলতেই সে এক মুহূর্ত থেমে যায়। কার্গোদের কাছে ভ্যাম্পায়ারদের গ্রুপ ঢোকার চেষ্টা করলে ফারিদ ও এক প্রাক্তন সেনা দরজা আটকে দেয়, কিন্তু ফারিদ নিজেও কামড় খেয়ে ফেলে। নাদিয়া বুঝতে পারে ফারিদও এখন দানবে পরিণত হবে, তাই তার হাত কেটে সংক্রমণ থামানোর চেষ্টা করে। এখন আর কেউ মানুষ নেই, তাই তাদের আলাদা করে আটকে রাখা ছাড়া আর কোনো উপায় নেই। বাস্তিয়ান কন্ট্রোলে যোগাযোগ করে পুরো পরিস্থিতি জানায়। জ্বালানি কমে আসছে, তাই দ্রুত ফ্লাইট নামাতেই হবে। এদিকে এক আহত যাত্রী, যিনি মরতে চান না, বন্দি ভ্যাম্পায়ারদের মুক্ত করে নিজেকে কামড়াতে বলে, কিন্তু এইটবল তাকে না ছুঁয়ে আবার যাত্রীদের উপর আক্রমণ করে। ককপিট থেকে সব দেখে নাদিয়া বুঝতে পারে প্লেন ল্যান্ড করলে শহর ধ্বংস হয়ে যাবে। তাদের সিদ্ধান্ত প্লেন বোমা দিয়ে আকাশে উড়িয়ে দিতে হবে, কিন্তু রিমোটটা এক ভ্যাম্পায়ারের কাছে ছিল। নাদিয়া বুঝে যায় নিজেকে ত্যাগ করা ছাড়া উপায় নেই। এলিয়াস কথা না শুনে ইউভি টর্চ দিয়ে রিমোট আনতে বের হয়। রিমোট পেয়েও যায়, কিন্তু ফেরার পথে টর্চ হারিয়ে ফেলে। সুযোগ নিয়ে কয়েক ভ্যাম্পায়ার তাকে আক্রমণ করলে সে গাড়ির নিচে লুকায়, এবং তখন এইটবল তাকে পেয়ে যায়। ছেলেকে বাঁচাতে নাদিয়া বাধ্য হয়ে আবার রক্তপান করে শক্তি ফিরে পায়। তারপর ফরিদকে এলিয়াসের দায়িত্ব দিয়ে এইটবলের সঙ্গে লড়াইয়ে যায়। যুদ্ধের এক পর্যায়ে এলিয়াস রিমোট সক্রিয় করলে নাদিয়া নিজের শেষ শক্তি দিয়ে এইটবলকে দরজার বাইরে ছুঁড়ে ফেলে, কিন্তু সে আবার উঠতে চাইলে ফারিদ প্লেনটাকে সূর্যের দিকে ঘুরিয়ে দেয়। সূর্যের আলোয় এইটবল ছাই হয়ে যায়। নাদিয়া তখন প্রায় মৃত।
এলিয়াস নিজের হাত কেটে মাকে বাঁচানোর জন্য রক্ত দেয়। নাদিয়া জেগে উঠলেও এবার আরো রক্ত পিপাসু হয়ে ওঠে। ছেলের রক্তই চাইতে থাকে, কিন্তু সেই শক্তি দিয়ে নিজেকে থামিয়ে সে পালিয়ে যায়, ছেলেকে ক্ষতি না করে। শেষ দৃশ্যে এলিয়াসকে জিজ্ঞাসাবাদে নিয়ে যাওয়া হচ্ছে। সে বারবার বলে ফারিদ নির্দোষ, প্লেনে ভ্যাম্পায়ার ছিল। কেউ বিশ্বাস করে না। ফারিদকে গুলি করা হলেও সে বেঁচে যায়। সেনারা উদ্ধার অভিযানে গেলে ভ্যাম্পায়ারদের আক্রমণে প্লেন আবার বিশৃঙ্খল হয়। হাসপাতালে নেওয়ার পথে এলিয়াস তার টেডি বিয়ার নিয়ে অ্যাম্বুলেন্স থেকে কোনোভাবে বেরিয়ে আসে। প্লেনে ধ্বংসস্তূপের কাছে সে তার মাকে দেখে, যেমন তাকে শেষবার দেখেছিল, কিন্তু সে এবার আর মানুষ নেই। সে হামলাকারীদের টেডি বিয়ারের ভেতর রাখা রিমোটের বাটনে চেপে দিতেই এক বিশাল বিস্ফোরণে আকাশ কাঁপিয়ে দেয়। আগুন জ্বলতে থাকা ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে ছোট্ট এলিয়াস, চোখে ধোয়া, কষ্ট আর এমন এক বোঝাপড়ার ছাপ যা তার বয়সের অনেক বেশি। পাশে দাঁড়িয়ে ফারিদ। দুজনেই বেঁচে গেছে, কিন্তু সবকিছু হারিয়ে। এলিয়াস জানে মা নেই, কিন্তু তার ভালোবাসা দূর থেকেও তাকে ছায়ার মতো রক্ষা করবে। এভাবে শেষ হয় এই ভ্যাম্পায়ার আইজ্যাকের ভয়ঙ্কর গল্প। শেষ পর্যন্ত এক মায়ের ভালোবাসা ছিল সবচেয়ে বড় শক্তি, যে নিজের জীবন ত্যাগ করেছে ছেলেকে বাঁচানোর জন্য। যদি তোমার কাছে গল্পটা ভালো লেগে থাকে, কমেন্টে জানাও। পরবর্তী কোন মুভিটা চাই সেটা অবশ্যই বলতে ভুলো না। ডার্ক স্টোরি থেকে আজকের মতো বিদায়। আবার দেখা হবে এক নতুন রহস্য নিয়ে।